নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, হুমায়ুন কবিরের হাত ধরে জেইউপির পথ চলা শুরু। মুর্শিদাবাদের রাজনৈতিক মানচিত্রে নতুন সংযোজন। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির সোমবার মির্জাপুরে জনসভা করে নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করলেন। ২৬-এর বিধানসভা ভোটের আগে এই দলের আত্মপ্রকাশ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিল। হুমায়ুন কবির জানান, তার দল তৃণমূল ও বিজেপি দুই পক্ষের বিরুদ্ধেই রাজনৈতিক লড়াই করবে। সাধারণ মানুষের অধিকার উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনই হবে জনতা উন্নয়ন পার্টির মূল লক্ষ্য। দলীয় প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের কাছে টেবিল প্রতীক চাওয়া হবে। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে লড়ার সময়ও হুমায়ুন কবিরের প্রতীক ছিল টেবিল। সেই প্রতীক না পেলে বিকল্প হিসেবে জোড়া গোলাপ প্রতীক চাওয়ার কথাও ভাবা হচ্ছে। হুমায়ুন কবির জানান, খুব শীঘ্রই রাজ্য জুড়ে দলের সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। প্রথম দফায় একাধিক জেলা কমিটি গঠন এবং সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরিকল্পনা রয়েছে। তার দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে অন্তত ৯০ আসনে প্রার্থী দেবে তার পার্টি এবং ফলাফলের পরে রাজ্য সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই দল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে আপাতত হুমায়ুন কবিরের নতুন দলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই নতুন দলের আত্মপ্রকাশ রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংক ও আঞ্চলিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই এখন নজর থাকবে। বিধানসভা নির্বাচন যত এগোবে জনতা উন্নয়ন পার্টির ভূমিকাও প্রভাব কতটা হয় তা সময়ই বলবে। আমি কেন এখানে এলাম, এক মিনিটের মধ্যে কথা শেষ করবো। বহু বক্তা আছে, যেহেতু আজকে একটা দল ঘোষণা হচ্ছে, দলের এজেন্ডা, দলের সিস্টেম, নিয়ম কানুন যা কিছু আছে, দলের যদি চেয়ারম্যান তিনি বলবেন। আর আমার আশা, আমরা জানি 1 ডিসেম্বরেতে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। সেই ব্যথার দিনেতে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই কষ্ট পেয়েছিলাম। যারা প্রকৃতি হিন্দু তারাও কষ্ট পেয়েছিল ওদিন, আর আমরা মুসলমানরা কষ্ট পেয়েছিলাম। তারপর সুপ্রিম কোর্টের যেদিন অর্ডার হলো যে ওই জায়গাতে বাবরি মসজিদ বাদ দিয়ে ওখানে রাম মন্দির হবে, আমরা সংবিধানকে মেনে, সুপ্রিম কোর্টের আইনকে মেনে পাথর চাপা দিয়ে আমরা টাকাটাকে রেখে আমরা সহ্য করেছিলাম। ওখানে রাম মন্দির হয়ে গেছে, কিন্তু এখনো ওখানে সরকার যে জায়গা দিচ্ছে বাবরি মসজিদ হয়নি। যাই হোক, তারপরে হঠাৎ করে আমাদের হুমায়ুন বাবুর চিন্তা ভাবনা হলো, যখন দিল্লিতে যখন বাবরি মসজিদ হয়নি, আর প্রত্যেকটা মুসলমানের হৃদয়তে যখন সেই ইট চাপা আছে, সেই ইটকে তুলে নিয়ে আমি মুসলমানের বুকেতে বাবরি মসজিদ তৈরি করব। এই ঘোষণা দেওয়ার পরে কিছু মানুষের, যারা ওই উগ্রবাদী হিন্দু, যারা মসজিদকে ভেঙেছিল, আমি ওই সময়তে সনাতনী হিন্দু ভাইরা, আমি হিন্দু মহল্লাতে থাকি, তারাও কষ্ট পেয়েছিল। আবার যখন ঘোষণা হলো যে হুমায়ুন বাবু মসজিদ তৈরি করবে, সেই সময়তে দেখা গেল কেউ ঘটনা মিলে 1 কোটি 2 কোটি নানা রকমের একটা ফেসবুক ইউটিউব নানা রকমের দেখতে আরম্ভ করলাম। আর তার সাথে সাথে কিছু আমাদের আলিম মৌলবীও যারা আছে, যাদের সাথে আঘাত লেগেছে, তারাও নানা রকমের ফতোয়া দিতে আরম্ভ করে দিল। চাপ বাবা, হুমায়ুন বাবু তো মদের কারখানা খুলতে যাচ্ছে না, একটা মসজিদ বানাচ্ছে, আল্লাহর ঘর, সেখানে হবে ইবাদত, সেখানে হবে নামাজ। শুরু হয়ে গেল, কি দেখলাম, এক ব্রাহ্মণ কন্যা এখানে ইট বয়ে বয়ে নিয়ে আসছে, চিৎকার করে বলল, আমি ব্রাহ্মণের মেয়ে, কিন্তু আমি মসজিদের জন্য আমি ইট আনছি। এটার নাম ভালোবাসা, এটার নাম ভাতৃত্ব, এটার নাম চরিত্র ভাড়ায় রাখার জন্য এটাই হলো পশ্চিমবঙ্গ। কিন্তু সনাতন যারা সত্যিকারের হিন্দু, তারা তো খুশি হলো না। উগ্রবাদী কিছু ওই হিন্দু সমাজ আর কিছু স্বার্থপরী আমাদের মৌলবীরা, তার মধ্যে লাগলো পড়ে না,
যাবে কেন? আরে আশ্চর্য ব্যাপার। এইগুলো নিয়ে মসজিদ হচ্ছে যাতে আমার আশা, আমি দেখলাম কোন কাস্ট কেমন তৈরি হয়, কোন মন্দির তৈরি হচ্ছে, কোন মসজিদ তৈরি হচ্ছে, চতুর্দিকে টাকা বিল কালেকশন করে হাতে মৌলানা বিল করে কোনদিন কোন হিসাব দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ রাসূল রহমত যখন এখানে মসজিদ তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ যখন টাকা পড়ছে, লাইভ করে করে টাকা কাউন্টিং হচ্ছে, ডেইলি হিসাব দেওয়া হচ্ছে। এই যে স্বচ্ছতা, আমি হুমায়ুন বাবুকে বললাম এই মসজিদ তৈরি হবে, মসজিদের সঙ্গে আমি থাকবো ততদিন যতদিন এইরকম সত্যতা এবং স্বচ্ছতা থাকবে। আর এই স্বচ্ছতা কথা দিয়েছেন, এইরকম স্বচ্ছতার সঙ্গে আমাদের যেমন মসজিদ হচ্ছে, তেমন হসপিটাল করবো, তেমন স্কুল করবো। আমি পীর সাহেব আপনি আসুন, সাথ দেন, আমি অবশ্যই থাকবো। তো আমি উনি আমাকে ইনভাইট করলেন আজকে ফিরে আসার জন্য। আমি যেহেতু পীরের আওয়াজ, আমরা হচ্ছি বরগাছ, আমাদের ছায়া করে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সিপিএম কংগ্রেস বিজেপি সব শ্রেণীর মানুষ আছে। আমরা যদি স্পেসিফিক কোন একটা দলের কাছে চলে যাই তাহলে কি হবে না, একজনের মনে কষ্ট হতে পারে, তারা খুব ফুলিত ভাবে আসতে পারে না। কিন্তু আমি আসতে বাধ্য হলাম ওই শুভেন্দুর কথা শুনে, বলেছিল যত মুসলিম এমএলএ আসবে ওই বিধানসভা থেকে তুলে কাটারে কাটারে কাটতে পারবে। তাই একটা দুটো নয়, এই হুমায়ুন বাবুর নেতৃত্বে 200 সিটে যদি আমরা প্রার্থী দিয়ে যদি 20-50, 60, 70টা যত বেশি বাড়াতে পারবো, দেখবো শুভেন্দু বাবু কি করতে পারে। এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর একটা কথা আমি শুধু হুমায়ুন বাবুকে বলবো, সেটা হলো এই মালদা মুর্শিদাবাদে যারা সেগুলো দল আছে তাদেরকে দিয়ে যদি দল করে সংগঠন নতুন করে যদি লড়া যায়, যেমন হচ্ছে আমি শুনেছি উনিও বলেছেন কংগ্রেস ছেলে তাকে নেবো, আমি আইএসএ ছেলে তাকে সঙ্গে নেবো, সিপিএম নিজেদের তো ভোট কাটাটি করে দেওয়া একটা দলকে জিতানো যায়। আমাদেরকে জিতে যেতে হবে, তাতে করে একা খাবো এটা না ভেবে সবাইকে নিয়ে খাবো ভেবে যদি এগোনো যায়। এমন সেরকম কলকাতাতে মানুষের আমার কথা হয়েছে, আমি বেশি ভাববো না, শুধু একটা কথা বলবো, যেহেতু আমি এখানে আসা আমার তরফ থেকে নমস্কার, সালাম, আদাব প্রত্যেকের প্রতি আমার রইল। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় 2007 সাল থেকে তৃণমূল কংগ্রেস, এবং গত ভোটেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনো সেক্রেটারি হয়ে আছি, বর্তমানে ছিলাম।
মাননীয় লোক সম্পত্তি থেকে মুসলমানদের বঞ্চিত করতে চলেছে। লোক সম্পত্তি খতিয়ানকে কালেক্টরের অধীনে চলে গেলে আমরা মনে গেলে পিএমের পারমিশন নিতে হবে। এর বিরুদ্ধে আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির আওয়াজ তুলেছেন বলে বহিষ্কার করা হয়েছে। আমরা তৃণমূল সরকারকে বহিষ্কার করছি এবং বললাম জয় হিন্দ, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আলহাজ হাজী ইমরান হোসেন, পশ্চিম মেদিনীপুর। ওনাকে আজকে এই মঞ্চ থেকে আমি পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির সংগঠনের জেলা সভাপতি হিসেবে ডিক্লেয়ার করছি এবং উনি খড়গপুর গ্রামীণের আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমাদের দলের প্রতীকে কন্টেস্ট করবেন। খড়গপুর গ্রামীণ আসনে ইমরান হোসেন, হাজী ইমরান হোসেন। আমার শ্রদ্ধেয় দাদা হুমায়ুন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে উনি আমার কাঁধে একটি বিশাল বড় দায়িত্ব দিয়েছে। আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের যে দল জনতা উন্নয়ন পার্টি, এই দলের দায়িত্ব আমার কাঁধে দিয়েছে। আমি হুমায়ুন ভাইকে এইটুকু বলতে চাই যে দায়িত্বটা আপনি দিয়েছেন, আমি 400 কিলোমিটার দূর থেকে আমি আজকে আপনাদের টানে আপনাদের ভালোবাসায় এই মঞ্চে আমি এসেছি। আমি এখান থেকে শপথ নিয়ে যাব, তৃণমূলকে যখন পর্যন্ত এই উৎখাত না করবো, আমরা পশ্চিম মেদিনীপুর জঙ্গলের মানুষ আমরা চুপচাপ বলবো না, আমরা তৃণমূলের সেল থেকে যাবো। আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দুধের ভাই বলছেন আজ থেকে দুধ দেওয়া বন্ধ। মমতা ব্যানার্জি আসুন, আপনি দেখুন আজকে এই মঞ্চে এই সমাবেশে সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এখানে হিন্দু ভাইরা আছেন, মুসলিম ভাইরা আছেন, আরো অন্যান্য স্তরের অন্যান্য সমাজের মানুষরাও আছেন। আপনি বলছেন সংখ্যালঘুর 100% উন্নয়ন হয়েছে। আমি বলি উন্নয়ন আছে, কি উন্নয়ন আছে? মুসলমান বম বাঁধবে, মুসলমান বন্দুক ধরবে, মুসলমান জেলখানায় যাবে, মুসলমান হসপিটালে যাবে। আপনি এই উন্নয়ন করেছেন মুসলমানের। মমতা ব্যানার্জি আপনি শুনে রাখুন, এই মুসলমান হাওয়াই দিককে বেড়াগান ময়দান থেকে আপনাকে উদ্ধার করবই করবই করবো। और एक बात मैं कहना चाहूंगा, इस देश में मोदी जी आप जो हिंदू मुसलमान को डिवाइड नहीं किए हैं, हिंदू मुसलमान को डिवाइड किया है, इसका जवाब आपको देना पड़ेगा। आप आइए कलकत्ता में, आपको छोड़ने नहीं, वापस जाने नहीं देंगे, क्योंकि आप लोग हम लोग को डिवाइडेशन करके रखा है। अरे আমাদের বাংলার নজরুল কবি বলেছেন, আমরা এক পৃথিবী দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার মনে মনে মনে, হিন্দু তাহার গান। তাই আমরা বলছি আজকে অনেক রকম চক্রান্ত চলছে। আজ আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র হুমায়ুন, আমার দাদা ইনি হচ্ছেন, আমি একজন হাজী সাহেব। আমি সবার কাছে বলছি, আমরা যার উপর বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখি। ইনি আর এক মহৎ কাজ করিয়ে রেখেছেন। আমাদের ইতিহাস, বাবরি মসজিদের ইতিহাসকে, ইতিহাসের চ্যাপ্টার থেকে
আমি বেশি কথা বলবো না, আর অনেকে আছেন বলবেন। আমরা এই আমার দুটোই কথা, এই রাজ্যে আমরা লক্ষ্য করেছি, এই জেলায় বিশেষ করে আমাদের মালদহ মুর্শিদাবাদ জেলার আজকে বেকার ছেলে মেয়েরা আজকে ভিন রাজ্যে পড়ে আছে, পরিযায়ী শ্রমিক আছে, হিসাব নেবেন না আপনারা, হিসাব নেবেন না আমাদের বাড়ির কাছ থেকে, হিসাব আমাদের নিতে হবে। আমাদের বাংলা ছেলে, আমাদের মুর্শিদাবাদের ছেলে আজকে ভিন রাজ্যে কেন পড়ে থাকবে, কেন পড়ে থাকবে, জবাব দিতে হবে। তাই আগামী দিনে আমরা সমস্ত দলে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা হুমায়ুন বাবুর হাতকে আমরা শক্ত করব এবং ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবো। আজ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই কথা বলে সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, হুমায়ুন ভাই জিন্দাবাদ, হুমায়ুন ভাই জিন্দাবাদ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের এই লোকসভার সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন। আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার 15 বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। নমস্কার করবেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ মনীষা পান্ডে। আর দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন, তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে, তৃণমূলেরই কিছু মতদার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি দুটো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকে আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294 এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে, তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল স্কিমার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধান
বিধানসভায় লড়াই করব, সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। আপনারা একটা দুটো কথায় আপনাদের কথা রাখুন। এই ধরার ধরনীতে সম্মান দিয়ে এসেছিলেন। আজকেও সম্মান, ইনিও মায়ের পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছেন সেটাও সম্মান। সর্বপ্রথম যে নবী সম্মান এসেছিলেন তার মনে ইচ্ছা ছিল তিনি আপামর জনতাকে আমি একটা ফার্স্ট ক্লাস জায়গায় দান করব। ইনারও সেই একই উদ্দেশ্য, তার জন্য মুখে একটু শুনতে পেয়েছি, সেটা সঠিক হবে কি সেটা আল্লাহ জানে। বলে দিচ্ছি, জনতা উন্নয়ন পার্টি। তো জনতা উন্নয়ন পার্টি নবীর উদ্দেশ্য ছিল জনতার উন্নত হোক, ইনারও উদ্দেশ্য জনতার উন্নত হোক। অনেকে ভাবছেন ইনি মুসলিম, না, মুসলিমদের উন্নয়ন নয়। জনতা মানে মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, হারি, মুচি, বোন, বকর, আদিবাসী, এক কথায় ভারতবাসী, সকলের উন্নয়ন। তার জন্য আমার এই ভাই হুমায়ুন কবিরের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমার নবীকে যেমন পৃথিবীতে চমকিয়েছ তেমনি আমার হুমায়ুন ভাইকে তুমি গোটা ভারতে চমকিয়ে দাও। এই বলে আমি আমার বক্তব্য ছিলাম মেদিনীপুরে হলদিয়া ছিলাম গতকাল। ভোর 3টের সময় বেরিয়েছি, বেরিয়ে বাড়িতে 9টায় পৌঁছিয়েছি। এই ভাইয়ের অনুরোধ রক্ষার জন্য আজ এখানে অংশগ্রহণ করতে পেরেছি। দোয়া করবেন সকলে, ভাই ভালো থাকুক, বলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন, আল্লাহ আমিন। এই বলে বক্তব্য চৌধুরী সাহেব ছিলেন। বাকি আমরা এখানে আমার জীবন সাহেবকে দেখেছি, তিনি ভাবিকে দেখেছি, মই কাউকে দেখি, আর জীবন সাহেবকে দেখেছি, আর বহু বছর আছে যারা আপনারা জানেন যারা কংগ্রেসের ছিল তারা কংগ্রেসের হয়ে কথা বলেছে, মুসলমান জাতির হিসেবে জাতি হয়ে কথা বলেছে। যারা সিপিএমের ছিল তারা সিপিএমের হয়ে কথা বলেছে, যাদের চামচাগিরি করেছে। মুসলমান জাতির হয়ে আর দেশের হয়ে তারা খুব কম কথা বলেছে। বর্তমান যারা তৃণমূলে আছে 22টার মধ্যে অধিকাংশ প্রায় 18টি মুসলমান এমএলএ রয়েছে। আপনারা বলেন আমরা কোন কাজে তাদেরকে পেয়েছি? আমরা চাচ্ছি বর্তমানে এমন একটি দল, এমন একটি পার্টি যে জনতার হয়ে, মুসলমানের হয়ে, আম জনতার হয়ে, হিন্দু মুসলমানের হয়ে কথা বলবে, তারা তাদের হয়ে কাজ করবে। হুমায়ুন ভাই আল্লাহ সুমন দেন, তার শক্তি দেন যে তিনি আজকে এক নতুন দলের সূচনা করছেন, যার নামে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। এই পার্টিকে আমরা কবুল করুক। আর চাচ্ছি আমরা যে আমরা যারা দোয়া করবেন, যতটা ক্যান্ডিডেট দেবে প্রত্যেক ক্যান্ডিডেটকে আমরা পাস করার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। আর এই এমএলএদের এইরকম হতে হবে যারা দেশের হয়ে, যারা জাতির হয়ে। হুমায়ুন সাহেবের পরে আমার ভাই হুমায়ুন কবির সাহেবের যে দল ঘোষণা হলো, সেই ঘোষণা সেই দলের সঙ্গে আপনারা আছেন তো? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তো? আমি আপনাদের সবাইকে আমার সালাম নমস্কার জানাই এবং আমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে জানাতে চাই, আমরা মসজিদ, আমরা হসপিটাল, আমাদেরকে আর সেই ফেরত দিতে হবে না। এই মুর্শিদাবাদে ওই হসপিটাল আমরা তৈরি করবো, আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবো, আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।
তখন থেকে বলেছিলাম যে একটিগুলো জেলা প্রেসিডেন্ট এবং রাজ্যের 75 জনের স্টেট কমিটি ডিক্লেয়ার করব, কিন্তু সংখ্যাটা বোধ হয় 150 ছুঁই হয়ে গেছে। তো আমি আমার বক্তৃতা দেওয়ার শুরুর আগে সঞ্চালক মোকাদ্দেসকে বলছি, আমাদের যে স্টেট কমিটি কতজন ভাইস প্রেসিডেন্ট তাদের নাম, কতজন জয়েন্ট সেক্রেটারি তাদের নাম, কতজন সেক্রেটারি তাদের নাম, কতজন স্টেটের কমিটির মেম্বার তাদের নাম ঘোষণা করবে, তারপরেই আমি আমার বক্তব্য শুরু করব, পরে সমাপ্তি হবে এই সময়। আজকের তার মধ্যে আপনার নাম কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড কি মানে লোকের জন্য দেশের জন্য এখন কাজ করব। এখন আপাতত কিছু মানুষের জন্য কাজ করতাম, সোশ্যাল ওয়ার্ক করতাম, এখন পুরো দেশের জন্য কাজ করতে হবে। তো আমি চেষ্টা করব কাজ করার। প্রিপারেশন নিয়ে এসেছিলেন যে আজকে আমরা না, প্রিপারেশন নিইনি, আমি এরকম কিছু জানতামই না। হঠাৎ করে চাচা আমাকে মানে এই জায়গাটা দিল, তো সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ চাচাকে। আপনি কোথা থেকে দাঁড়াচ্ছেন? আমি 66 বালিগঞ্জ। মানে কতটা সাপোর্ট পাবেন মানুষের, কতটা আশা করছেন? যেমনি কাজ করব সেমনি সাপোর্ট পাবো। নতুন দল হিসেবে হ্যাঁ, নতুন দল হিসেবে নতুন দলকে আপনারা যদি না সহযোগিতা দেন তাহলে তো আমরা কেউ কিছুই করতে পারবো না। তা আপনার সহযোগিতা দেবেন, নিশ্চয়ই আমরা কাজ করে বেরোবো। কি নাম আপনার? নিশা চ্যাটার্জি, আপনি কোথা থেকে দাঁড়াচ্ছেন? 66 বালিগঞ্জ। থ্যাংক ইউ। কি বলবেন? না দেখুন, হুমায়ুনদা একটা বড় দায়িত্ব আমাকে দিয়েছে, এই দায়িত্বটা তো পালন করতেই হবে। আর আজকে আপনারা দেখলেন যে এত মানুষের সমাগম, আজকে মানুষ পশ্চিম বাংলায় বিকল্প শক্তি খোঁজার একটা চেষ্টা চালাচ্ছে। আজ বিকল্প শক্তির প্রতিষ্ঠিত হলো। আগামী দিনে আমরা এই দলটাকে পশ্চিম বাংলার গ্রামে গ্রামে, পশ্চিম বাংলার আনাচে কোনাচে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যাব এবং মানুষ যে শক্তি, বিকল্প শক্তি চেয়েছিল, মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং মানুষকে ঐক্যবদ্ধ করে এই তৃণমূল সরকারকে আমরা পরাস্ত করব। এটাই হচ্ছে আমাদের টার্গেট এবং বিজেপিকে আমরা পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করব। ইবরার হোসেন। আপনি কোথা থেকে দাঁড়াচ্ছেন? পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থেকে। প্রিপারেশন নিয়ে আসিনি আমি। মিটিং এ আমি একটা রাজনীতি করব, দীর্ঘদিন ধরে বসেছিলাম এবং রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম এবং ভাবলাম যে হ্যাঁ, রাজনীতিটা আমি করব। ময়দানে লড়ে রাজনীতি করেছি, মাটির সঙ্গে মিশে রাজনীতি করেছি, মানুষের সঙ্গে মিশে রাজনীতি করেছি। সুতরাং আমি রাজনীতি করব, এটা যখন অফার পেয়েছি আমি তখন সেই হিসেবে এসেছিলাম। এখানে জানতাম না যে আমার নামটা দাদা এতটা বিশ্বাস ভরসা আমার প্রতি রেখে দাদা আমার নাম ঘোষণা করবেন। সুতরাং ওনার যে বিশ্বাস ভরসাটা, সেটা আমি মর্যাদা রাখার চেষ্টা করি। হ্যাঁ, তৃণমূল ছেড়ে তৃণমূল যে উন্নয়নের জোয়ার যে ছুটে আসছে, রাস্তাতে দাঁড়িয়ে আছে এরকম বলছে, সেই জায়গা থেকে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা সাহায্য করতে পারবেন দলকে? দেখুন, যখন সবাই শুরু করেছিল তখন শূন্য থেকেই তো শুরু করেছিল, শূন্য থেকে শুরু হয়েছিল। শূন্য থেকে শুরুটা কেমন হয়েছিল সেটা লড়াইয়েরও সাক্ষী আমি ছিলাম, বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে আমরাও গেছি। সুতরাং আবার নতুন করে একটা লড়াইয়ে আজ থেকে নাম লেখালাম, এই লড়াইটা জারি থাকবে। আপনার নাম? আমার নাম মনীষা পাঠক পান্ডে। আপনি কোথা থেকে দাঁড়াচ্ছেন? এখনো পর্যন্ত ঘোষণা করেছে মুর্শিদাবাদ বিধানসভা থেকে। থ্যাংক ইউ। সেই পার্টির লোগো যখন হয়ে যাবে, আর পার্টির ইলেকশন কমিশন এখনো ফেব্রুয়ারিতে কবে ইলেকশন ডিক্লেয়ার করবে। আমি কয়েকজন প্রার্থীও আপনাদের সামনে ওপেন করেছি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের উন্নয়ন, সেই উন্নয়নের ভিতরে কত অস্বচ্ছতা লুকিয়ে আছে সেসব মানুষের সামনে আনবো। তিনি মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে দ্বিচারিতা করেন, মিথ্যা কথা বলেন, সেটার জবাব মানুষ দেবে। হুমায়ুনদা, আজকের এই সভায় আপনি মিম এবং আইএসএফ তাদেরকে কতটা কিভাবে আসেন? আমি আজকে দেখেছেন তো আমার বক্তৃতায়, আমি কাউকে নিয়ে কোনো কথা বলিনি, তার নিশ্চয়ই কারণ আছে। আমি শুধু বিজেপি এবং শাসক দল টিএমসির বিরুদ্ধে বলেছি। কাজে সিপিএম, মিম,
আইএসএফ, কংগ্রেস কাউকে নিয়ে আমি কিছু বলিনি। তার যথেষ্ট তাৎপর্য রয়েছে। আগামী দিনে অপেক্ষা করুন, কে আমার সঙ্গে আসবে কে আসবে না, সময় কথা বলবে। যখন কেউ আমার বিরুদ্ধে ঢিল ছুড়বে, আমি তার বিরুদ্ধে পাথর ছুড়বো। এটা আমার কোনো কম্প্রোমাইজ হবে না। আজকে দল ছিল। অনেকেই ছিল, অনেকে মঞ্চে উঠতে চেয়েছিল, আমি বলেছিলাম। বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার ভোটার প্রার্থী ডিক্লেয়ার করলেন, কি মনে হচ্ছে এবার কি ভোটে তাহলে তৃণমূলকে পরাজয় করতে পারবে? আমি তো বললাম, আমি কারো ভোট কাটুয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করব না। হুমায়ুন কবির নির্ণায়ক শক্তি। 200 সিটে লড়লে 100 সিট জিতে দেখাবে বাংলার মানুষের কাছে, জিতে দেখাবে। হুমায়ুন কবিরের কোনো কিছু টান নেই। হুমায়ুন কবির তার জীবনটা মানুষের জন্য বাজি রেখে আগামী দিনে চলবে, কোনো পরোয়া করি না আমি। হুমায়ুন কবির যে একটি মানুষ, তার পিছনে যে অগণিত মানুষ আছে, মহান উপরওয়ালা সৃষ্টিকর্তা তার সঙ্গে আছে, সেটা 6 তারিখে মসজিদের ভিত্তি স্থাপনেও প্রমাণ করেছি। অনেকে নিন্দুকরা বলছিল ওটা ধর্মীয় ব্যাপার, তাই এত লোক এসছে। আজকে আপনাদের কাছে প্রমাণ দিলাম যে হুমায়ুন কবির আজকের দিনে বাংলার ব্যান্ড হয়ে গেছে। সে যেদিকে যাবে, যেদিকে ডাকবে, যেদিকে চলবে, সেদিকেই হুমায়ুন কবিরের হাত ব্যথা হয়ে যাচ্ছে হ্যান্ডশেক করতে। হুমায়ুন दा একটা প্রশ্ন সেটা मेरे पास तो 30 उम्मीदवार रेडी है, लेकिन मैं कितना किया, 7 किया मैं दोनों सीट में, और 7 डिक्लेयर किया। मैं चाहते था 30 उम्मीदवार ओपन कर सकते, लेकिन मैं रोक दिया। तो आपका ये जो पार्टी का पूरा जो स्ट्रक्चर है, ये फरवरी में तो चुनाव घोषित होने वाला है, तो आप उससे पहले ही कर देंगे सब कुछ रेडी? नहीं, अगले जनवरी में लास्ट तक कोई सेंट्रल गवर्नमेंट का जो ब्रिगेड का, जो डिफेंस का जो एनओसी वो मिल जाएगा, तो मैं ब्रिगेड में सभा करके वो 10 लाख का आदमी इकट्ठा करके उसी दिन मेरा 50% उम्मीदवार उसी दिन डिक्लेयर किया। तो ब्रिगेड में 5 लाख आवाज में गीता पाठ, उसके बाद 10 लाख लोगों की आवाज में आपकी नई पार्टी। और 1 लाख का तो कुरान पाठ तो फरवरी में वो मस्जिद का जो भित नींव रखा, वो जो कंस्ट्रक्शन का काम इंजीनियर लोग शुरू करेगी, उनके पहले तो 1 लाख लोग को कुरान पाठ करके ही हो।